প্রথমেই কবিতা উৎসবের ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক ঐতিহাসিক গবেষণাধর্মী মনস্তাত্ত্বিক উপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত। আজ দ্বিতীয় পর্ব। এই পর্ব বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকে প্রকাশিত হয়েছে। উপন্যাসের পাঠ করার পাক মুহূর্তে দর্শকদের তার সূত্র ধরে দিতে অল্প কথা বলে নিচ্ছি, কারণ অনেক নতুন সাবস্ক্রাইব হয়েছেন। শেষ পর্যন্ত দেখুন, অনুগ্রহ করে স্ক্রিপ্ট করে যাবেন না। শিলাবতী চরের বৃত্তান্ত ঐতিহাসিক গবেষণাধর্মী এবং মনস্তাত্ত্বিক উপন্যাস। কাছাড়ের শেষ রাজা গগনীচন্দ্র তার রাজ্যপাট পতনের পূর্ব মুহূর্তে 5 বছর শিলচরে ছিলেন। তাদের পূর্বপুরুষ শাক্ত ছিল। গগনীচন্দ্র প্রথম দিকে শাক্ত, কিন্তু তার প্রধান রানী ইন্দুপ্রভার সান্নিধ্যে বৈষ্ণব ভাবাপন্ন হয়ে ওঠেন। তার বৈষ্ণব হওয়া নিয়ে রাজ পরিবারের দ্বন্দ্ব সংঘাত ঘটে অনেকের সঙ্গে। তার বহু বৈচিত্র্য রাজকার্যে শিলচরে থাকাকালীন নিয়ে এই অনুপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত। গোবিন্দচন্দ্র তার জ্যেষ্ঠ মাতার মৃত্যুর পর 1813 খ্রিস্টাব্দে কাছাড়ের সিংহাসনে বসেন। তিনি মাত্র 17 বছর রাজত্ব করেছিলেন। মহারানী ইন্দুপ্রভা শিলাবতী চরের কাছে এসেছেন, সঙ্গে লাঠিয়াল নৃপেন্দ্র। সামনে একটি আখড়া, সেখানে কীর্তন হচ্ছে। মহারাজ ইন্দুপ্রভা শিলাবতী চরের কাছে এসেছেন। তাহলে মূল উপন্যাস পাঠে চলে যাচ্ছি। ঘোড়ার গাড়িতে উঠতে উঠতে আবার থেমে গেলে ইন্দু মানে ইন্দুপ্রভা। লাঠিয়াল, একটু থেমে থাকলে হয় না? হবে না কেন? রাজমাতার তাল্লুক, আপনার যা বলবেন তাই। গান শুনবো, অনেকদিন গান শুনিনি। কে গান গাইছে? লাঠিয়াল। তাকে চিনিস তুই? চিনি আমি। হেমা ঠাকুর, এক গোষ্ঠী ছেলেপুলের ছবি ছিল, সোনার মোড়া ছিল তার সংসার। তারপর একদিন তার স্বামীকে ধরল কলেরার ডাইনিটা, তাকে খেলো, তার দুটোকে খেলো, সবকে গ্রাস করে বাড়িতে শ্মশান করে চলে গেল। সেও তখন বিছানায় মরতে মরতে বেঁচে গেল। দেখতে সে অপরূপা, নাম তার সাথী। সেও তখন বিছানায় মরতে মরতে বেঁচে গেল। দেখতে সেও অপরূপা, নাম তার সাথী। আবার উদাস হয়ে গেলেন ইন্দুপ্রভা। কি ভেবে আকাশের দিকে তাকালেন। চোখটা ছলো ছলো, নীরবে যেন কাঁদছেন। যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে, বড় কষ্ট তার। নৃপেন্দ্র লাঠিয়ালকে বলেন, লাঠিয়াল, একদিন এখানে যাব। ঠিক আছে রানীমা। ঝিঝি ডাকছে, গৃহস্থ প্রজারা কাজ শেষে বাড়ি ফিরছে। আকাশের পাখিদের ডাক, পাখিরা তাদের গন্তব্যে ফিরছে। চারদিকে নিস্তব্ধতাও অন্ধকার ক্রমে ক্রমে নেমে আসছে। সেই আদি ভৌতিক পরিবেশে ঘোড়ার গাড়ি সন্ধ্যা নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে খাসপুরের দিকে। ইন্দুপ্রভার মনের ভেতর একটা কীর্তনের পরিবেশে আসছে। তবু চুপ থেকে গেল। কোনো কথা নেই ইন্দুর মুখে। ঘোড়ার গাড়ির শব্দ, ঠক 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 ঠক। কেবল ইন্দু ভাবছে, ভালোবাসা কি বলে বোঝানো যায়? ভালোবাসা তো হৃদয়ে ধন, তাকে আপন যত্নে হৃদয়ের সিন্ধুকে ধরে রাখতে হয়। সে তো কস্তুরী, তার গ্রানে মানুষ বেঁচে থাকে। মানুষ চলে নদীর মতো, সেই তার পাথেও বড়বক্ষ নদী। তার আপন মনে চলছে অসীম ছুটে। তার ঢেউ নেচে যাওয়ার, মন পাগল করা মায়াবী শব্দ। শিলাবতী ঘাটে আজ কোনো হাক ডাক নেই। পারাপারের জন্য কোনো মাঝি কজন দেখা যাচ্ছে। শিলাবতী ঘাটে আর কোনো হাক ডাক নেই। পারাপারের জন্য কেবল মাঝি কজন দেখা যাচ্ছে। মাঝে মাঝে বাতাসে উড়ে আসছে সুগন্ধ ফুলের ঘ্রাণ। সেই পরিবেশে
চোখের কোণে ভাসছে রাধাকৃষ্ণের ছবি। একটি কীর্তনের পংক্তি মনে ভেতরে ঘুরে বেড়াচ্ছে, কদম্বের ডালে সে কি বসে আছে, মন তো বলিছে তারই কাছে যাই যাই, কালার লাগি মন গো আমার পড়িয়া আছে। একটি কীর্তন পংক্তি মনের ভেতরে ঘুরে বেড়াচ্ছে, কদম্বের ডালে সে কি বসে আছে, মন তো বলিছে তারই কাছে যাই যাই, কালার লাগি মন গো আমার পড়িয়া আছে। কিন্তু কাশপুরের রাজমহলের ভেতর পা ফেলতেই সমিত তটস্থ, কাউকে কিছু বলেননি। বলতে হয় না ইন্দুপ্রভার, তার ভেতর দৈত্য সত্তা কাজ করে যাচ্ছে। তিনি কাছারি রাজপরিবারের যেমনি প্রেমের প্রতিভু, তেমনি প্রশাসনের মহারাজার গোবিন্দচন্দ্রের প্রধান পরামর্শদাতা পাটরানীও আরো কজন সতীন আছে, তবু তাকে তিনি ভরসা করেন গোবিন্দচন্দ্র। হঠাৎ ইন্দুপ্রভা শব্দকে চড়ে ডাকলেন, রিনা। হঠাৎ ইন্দুপ্রভা শব্দকে চড়ে ডাকলেন, রিনা। রিনা রাজমহলের পুরনো এক দাসী, আমতা আমতা করে বলল, আপনি আমায় দেখেছেন? হ্যাঁ, বলেন ইন্দুপ্রভা। মহারাজা এখন কোথায়? মহারাজা এখন কোথায়? মুখ ফিরিয়ে নৃপেন্দ্র লাঠিয়ালের দিকে তাকালেন। তুই জানিস নৃপেন্দ্র? তখন তার প্রত্যুত্তরে নৃপেন্দ্র লাঠিয়াল বলে, সেখানে নাগ মন্দিরে বিম্ববতী এসেছে। বিম্ববতী আসায় জমি গানে জলসা বসেছে। সেই আসরে আছে রোহিতাস, বিমলাকান্ত, চবলাকান্ত এবং স্বয়ং রাজা হেরমোষ গোবিন্দচন্দ্র। আমি মহারাজকে নিয়ে নাগ মন্দিরে দিয়ে এসেছি। এই সময় এক ফাঁকে উঠি মেরে দেখে এসেছি, কিছুক্ষণ সেখানে ছিলাম। তারপর মহারাজা বলেন, এখন তুমি যাও, পরে এসো। কিছুক্ষণ সেখানেও ছিলাম। তারপর মহারাজা বলেন, এখন তুমি যাও, পরে এসো। আমি চলে এসেছি মা ঠাকুর, আমি চলে এসেছি মা ঠাকুর। চবলাকান্ত মহারাজার তবলকি, রোহিতাস আর বিমলাকান্ত মহারাজ হেরমোষ গোবিন্দচন্দ্রের সুরাপানের দূষর। কথাটা শুনে চিন্তার ছাপ ইন্দুপ্রভার মুখে পড়ল। কথা শুনে চিন্তার ছাপ ইন্দুপ্রভার মুখে পড়ল। কিছুটা অন্যমনস্ক হয়ে তাকালেন বাতায়ন করে আকাশের দিকে। চাঁদ বরজারের মাথা এসে যেন চুপি ছাড়ে দেখে নিচ্ছি ইন্দুপ্রভার অস্থিরতা। ইন্দুর মনটা কদিন থেকে বড় চঞ্চল হয়ে উঠেছে, কোনো কিছুতে এখন শান্তি পাচ্ছেন না। কাশমহল মারিয়ে অন্ধমহলের দিকে যাচ্ছে ইন্দু। অন্ধমহলের অপাশে ঘেঁষে শিউলি গাছ, শিউলি গাছের পাশে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। অন্ধমহলের অপাশে ঘেঁষে শিউলি গাছ, শিউলি গাছের পাশে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। তারপর আবার ফিরে আসলেন নিজের মহলায়, লুকিয়ে পড়লেন বিছানায়। তারপর আবার ফিরে আসলেন নিজের মহলায়, লুকিয়ে পড়লেন বিছানায়। বালিশকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন, বালিশকে জড়িয়ে কাঁদতে লাগলেন। সন্ধ্যে ঝিঝি পোকা ডাকছে, তার সঙ্গে সুর মিলে থেমে থেমে শিয়ালও ডাকছে। দুস্তনে মায়াবী চাদর ছড়িয়ে দিয়েছে কেউ কেউ, দুস্তনে মায়াবী চাদর ছড়িয়ে দিয়েছে কেউ, যেন রাজবাড়ি থেকে পৃথিবীময়। সেই সময় রাজমাতা ইন্দুপ্রভার ফুফি ফুফে কান্না শোনা যাচ্ছে। কাঁদছে ইন্দুপ্রভা। বুড়ো দাসী এসে বলল, রানীমা খাবেন, চলুন। আপনার কি শরীর খারাপ করছে? মুখটা এত ভারী কেন আপনার? একটা মূর্তি কৌতুকে হাসি হাসলেন। না নে সুধা, তুই কিচ্ছু বুঝবি না। দাদা বলবে, লীলা তোরা খেয়ে নে, আমি আর কিচ্ছু খাবো না। এভাবে না খেলে আপনার শরীর ভেঙে যাবে। ইন্দু হঠাৎ রেগে গেলে আর বিরক্তি নিয়ে শব্দকে চলে বলে, আমি খাবো না, খাবো না বলছি। ইন্দু হঠাৎ রেগে গেলে আর বিরক্তি নিয়ে শব্দকে চলে বলল, আমি খাবো না, খাবো না বলছি। তারপর একটু থেমে আবার বললেন, ইন্দু যা। তারপর থেমে আবার বললেন, ইন্দু যা, এক্ষুনি সামনে থেকে চলে যা। তাহলে দুধ দিয়ে দিই রানীমা? দিতে পারিস। আজ এখানেই কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি রয়েছে, উপস্থাপনা খামতি রয়েছে, তবুও দেশে বিদেশের হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন।
আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। আমাদের চ্যানেল কবিতা চ্যানেল, তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি। দেখতে থাকুন, ভালো লাগবেই। আমাদের